প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটি মনে হয় নিয়ে নিয়েছেন। একনেক সভায় ৩৫,০০০ কোটি টাকার বিশাল মেগা প্রকল্প হাতে নিয়েছেন। এই পদ্মা ব্যারাজ নির্মাণ হলে বাংলাদেশের ২৪ জেলার পানি সংকট নিরসন হবে, যা ভারত এতদিন ফারাক্কা বাঁধ দিয়ে আমাদের পানির অভাবে এবং অন্য সময় পানিতে ডুবিয়ে মারত। পদ্মা ব্যারাজ হবে ভারতকে টেক্কা দেওয়ার বড় অস্ত্র, যার নির্মাণের দায়িত্ব যাচ্ছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীনের কাছেই। বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না। বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ এবং সমতার ভিত্তিতে। পাশের দেশের যারা স্বপ্ন দেখছে বাংলাদেশের ভূখণ্ডকে দখল করবে, এদেশের আল্লাহু আকবারের তাকবীর শুনে তারা যেন বারবার রাস্তা পর্যন্ত খুঁজে না পায়, বলো ঠিক কিনা? পশ্চিমবঙ্গ, সেখানে তারা উগ্র সাম্প্রদায়িকতার রাজনীতি করুক। আমরা দেখছি তারা যে পরিমাণে মুসলিম বিদ্বেষ নিয়ে এসেছে, যে পরিমাণে জ্বালাও পোড়াও করছে, খুন করছে, মানুষকে নির্যাতন করাটাকে বৈধ মনে করছে। আমরা একজন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই ধরনের মানবতা বিরোধী যে অপরাধগুলো, এগুলোতেও আমাদের মতামত দেওয়ার মতো সাহসিকতা আমরা দেখাতে পারছি না। সেটা তো পারছিই না, উপরন্তু আমাদের দেশকে নিয়ে, আমাদের দেশের সার্বভৌমত্বকে নিয়ে, সীমান্তকে নিয়ে যা ইচ্ছা তা বলে বেড়ানোর পরও যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে একটা রাজ্যের প্রধান বলেছে, সরকার তো বলেনি, তখন আমাদের জন্য এটা লজ্জার বিষয়। কারণ আমার হকার কার্ডও দরকার নাই, ফুয়েল কার্ডও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, খালি গালির কার্ড দিয়ে একটা খালি গালি দিমু। ২৮ লক্ষ কোটি টাকা তো আমার দেশ থেকে বাইরে পাচার হয়ে আছে। সংসদে তো আমরা জানতে চেয়েছিলাম এই পাচার রোধে কি ব্যবস্থা নিয়েছেন। পাচার রোধে ব্যবস্থা নাই। পাচারকারীর সবচেয়ে বড় দোষর এস আলম, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং তাকে এখন ব্যাংকে বসানোর জন্য সমস্ত প্রক্রিয়ার সাথে সরকার জড়িত থাকছে। এই পর্যন্ত যারাই আইছে, বাংলাদেশ মানে সুন্দরী রমণী, যারাই পাইছে এই দেশরে দর্শন করতে, এই দেশরে কেউ ভালোবাসে নাই, আর এই সামনেও ভালোবাসবো না। বিএনপি খুব আরামে আছে, আরাম ছুটাবে যখন পাবলিক চিকন মেশিনে ঢুকাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি আপডেট ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে এমন কয়েকটি ভিডিও নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি প্রিয় দর্শক, সেই ভিডিওগুলো দেখলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য হবে, আপনারা অবাক হতে বাধ্য হবেন। এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে প্রিয় দর্শক। তাই সকলকে রিকোয়েস্ট করব, না টেনে সম্পূর্ণ ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। দেখলেই বুঝতে পারবেন আজকের এই ভিডিওর মূল রহস্য বা গুরুত্বপূর্ণ তথ্য। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই কয়েকজন রাজনৈতিক বিশ্লেষণের ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কয়েকটি ভিডিও ক্লিপ দেখে আপনারা ইতিমধ্যেই কিন্তু আন্দাজ করতে পেরেছেন আজকের এই টপিকটা বা আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওর আলোচনার বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। পদ্মা ব্যারাজ কি, এটি কোথায় নির্মাণ করা হবে, এটি করলে কতটুকু সুফল পাবে বাংলাদেশ এবং ভারতকে কতটা দাঁত ভাঙা জবাব দেওয়া যাবে। বাংলাদেশে প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর উপর নতুন একটি ব্যারাজ নির্মাণ করতে যাচ্ছে সরকার। মেগা এই প্রকল্পটি আগামী ৭ বছরে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। পদ্মা ব্যারাজ নামের এই উন্নয়ন কর্মসূচির প্রাথমিক লক্ষ্য দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের মৃত প্রায় ৫টি নদী পুনরুজ্জীবিত করা। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীগুলোর আশেপাশের ২৪টি জেলার পানি সংকট নিরসন হবে, যার ফলে প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরিয়ানী। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে ওই অঞ্চলে ব্যাপক খরা পরিস্থিতি তৈরি হয় এবং পদ্মা নদীর সঙ্গে যুক্ত অন্যান্য নদী শুকিয়ে যায়। এর ফলে নদী তীরবর্তী এলাকায় লবণাক্ততা দেখা দেয়। অন্যদিকে বর্ষা মৌসুমে কোথাও কোথাও জলাবদ্ধতাও তৈরি হয় বলে জানান মন্ত্রী। সব দিক বিবেচনায় এই প্রকল্পটিকে আমরা বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ইশতেহারে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। সেটা বাস্তবায়নের জন্য এই প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে। বুধবার একনেক সভা শেষে সাংবাদিকদের বলেন মিস্টার অ্যানি, প্রায় ১৬টি প্রজেক্ট নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের ইতিহাস ফিকে হয়ে গেছে অনেক আগেই। এবার কি সেই হিসেব করাচ্ছে পানিযুদ্ধে? একদিকে যখন দুই দেশের গঙ্গা জল চুক্তি শেষ হতে আর মাত্র কয়েক মাস বাকি, ঠিক তখনই এক বিশাল পদক্ষেপ নিল ঢাকা। ভারতের ফারাক্কার জবাব দিতে এবার খোদ পদ্মার বুকেই মেগা ব্যারেজ তৈরির সবুজ সংকেত দিল বাংলাদেশ সরকার। ১৩ই মে ২০২৬ বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই মেগা প্রকল্পটির প্রথম পর্যায়ের অনুমোদন দেয়া হয়। জানা গেছে এর মাধ্যমে বাংলাদেশের কৃষি ও জলবায়ু রক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
কেমন হবে এই পদ্মা ব্যারেজ? সরকারি হিসেব অনুযায়ী এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় 34,497 কোটি টাকা। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে তৈরি হতে যাওয়া এই প্রকল্পটি রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত হবে। 2033 সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা। হঠাৎ কেন এই ব্যারেজের প্রয়োজন পড়ল? বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী শহীদুজ্জামান চৌধুরী অ্যানি সাফ জানিয়েছেন, ভারতের ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উজানে যে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়েছে তা কাটিয়ে উঠতেই এই প্রকল্প। গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে এবং শুষ্ক মৌসুমে পানির মজুদ বাড়াতেই এই সাহসী পদক্ষেপ। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, এই বিশাল প্রকল্প নিয়ে ভারতের সাথে কোনো আলোচনার প্রয়োজন দেখছে না বাংলাদেশ। মন্ত্রী সংবাদ মাধ্যমকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের নিজস্ব স্বার্থের বিষয়। এটি আমাদের ভূখণ্ডে হচ্ছে, তাই ভারতের সাথে এ নিয়ে কথা বলার কোনো দরকার নেই। তার এই মন্তব্যে কূটনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, 1996 সালে স্বাক্ষরিত 30 বছর মেয়াদী ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বর 2026-এ। চুক্তির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের এমন একক সিদ্ধান্ত নয়াদিল্লির জন্য অস্বস্তিকর কারণ হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ভারত কেন এটাকে ব্যাড নিউজ বা দুঃসংবাদ হিসেবে দেখছে? 1975 সালে ভারত যখন ফারাক্কা বাঁধ চালু করে, তখন উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরকে সচল রাখা। কিন্তু বাংলাদেশের দাবি, এই বাঁধের ফলে তাদের নদী ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লবণাক্ততা বেড়েছে। এখন বাংলাদেশ যদি পাল্টা ব্যারেজ দেয়, তবে গঙ্গার অববাহিকায় পানির প্রবাহ এবং পরিবেশগত ভারসাম্য নিয়ে নতুন জটিলতা তৈরি হতে পারে। বাংলাদেশের জন্য এই প্রকল্প কেন জরুরি? পদ্মা ব্যারেজ নির্মিত হলে শুষ্ক মৌসুমে কোটি কোটি লিটার পানি ধরে রাখা সম্ভব হবে। এতে দক্ষিণ পশ্চিম অঞ্চলে কৃষি ব্যবস্থায় বিপ্লব আসবে এবং নদীগুলো মরুভূমি হওয়া থেকে রক্ষা পাবে বলে মনে করছে ঢাকা। বিশেষজ্ঞদের মতে, এটি কেবল একটি প্রকৌশল প্রকল্প নয়, বরং একটি জোরালো রাজনৈতিক বার্তা। ভারতের সাথে তিস্তা বা গঙ্গার পানি বন্টন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশ যে এখন আত্মনির্ভরশীল পথে হাঁটতে চায়, এই ব্যারেজ তারই প্রমাণ। পানি জীবন, আর এই পানি নিয়েই এখন প্রতিবেশী দেশের মধ্যে দড়ি টানাটানি তুঙ্গে। একদিকে 2033 সালের লক্ষ্যমাত্রা, অন্যদিকে সামনেই চুক্তির মেয়াদ শেষ। সব মিলিয়ে গঙ্গার পানি কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার বিষয়। দেশে তো আওয়ামী লীগ নেই, এই কথাটি বলেছিলেন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, যিনি ডাস্টবিন শফিক নামে পরিচিত। আওয়ামী লীগ তো নাই, আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি না। দুই একটা ঝটিকা মিছিল করেন এবং সেই অনুযায়ী কেউ কেউ হয়তো দুই একটা ডলার পান, এই তো। শুধু শফিক নয়, একই কথা বলেছিলেন বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী সহ ক্ষমতার চেয়ারে বসা অনেকেই। শেখ হাসিনার আওয়ামী লীগের গোপালগঞ্জেও জায়গা নাই। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। কিন্তু 14ই মে এক তপ্ত দুপুরে চট্টগ্রামের আকাশ বাতাস যখন জয় বাংলা স্লোগানে কেঁপে উঠল, তখন হিসেবটা কি একটু পাল্টে গেল না? আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের উপস্থিতি কি কেবলই একজন নেতার প্রতি শ্রদ্ধা, নাকি এটি নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের শক্তি প্রদর্শন? যে দলটিকে সংসদে আইন করে নিষিদ্ধ করা হয়েছে, যার শীর্ষ নেতারা কারাগারে বা বিদেশে, সেই দলের তৃণমূল কেন আজও এত সংগঠিত? আওয়ামী লীগের একজন নেতার জানাজায় যদি এত মানুষের স্রোত নামে, ভাবুন তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন, তখন পরিস্থিতি কেমন হবে? আজ আমরা বিশ্লেষণ করব, নিষেধাজ্ঞা, জেল আর জুলুমের পাহাড় ডিঙিয়ে আওয়ামী লীগ কি তবে ফিনিক্স পাখির মতো জেগে উঠছে? 2024 সালের 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর উড়ে এসে জুড়ে বসেছিলেন ডক্টর ইউনূস। শুরু হয়েছিল আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করা। কেন্দ্রীয় অফিসসহ সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় দখল করা হয়েছে। ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে শুরু করে শত শত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ প্রতিবাদ করতে গিয়ে মব সন্ত্রাসের শিকার হয়েছেন।
প্রতিবাদে কখনো কখনো আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ঝটিকা মিছিলও করেছে। ইতিহাস বলে রাজনৈতিক দল নিষিদ্ধ হলে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। 2026-এর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারলেও পর্দার আড়ালে তারাই ছিল কিংমেকার। তখন অদ্ভুত রাজনৈতিক ট্র্যাজেডি দেখেছিল দেশবাসী। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের কর্মীরা বিএনপিকে ভোট দিয়েছিল কেবল জামাতকে রুখতে। ফলাফল বিএনপি সরকার গঠন করলো, কিন্তু ক্ষমতায় বসে ডক্টর ইউনূসের দেখানো পথেই হাঁটলেন তারেক রহমান। যে কর্মীদের ভোটে জয়ী হলেন তাদের দলকেই সংসদে আইন করে নিষিদ্ধ করা হলো। যদিও নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নন, কিন্তু বিএনপি নিজের দেয়া কথাই রাখেনি। ক্ষমতায় বসে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ কিছুটা সময় নিয়েছিল। তারা ভেবেছিল হয়তো গণতন্ত্রের পথে দেশ ফিরবে, কিন্তু যখন দেখা গেল ধান কাটার মতো সামাজিক কাজেও অপরাধ হিসাবে গণ্য হচ্ছে, তখন তৃণমূল ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। যারা বলেছিলেন আওয়ামী লীগ নেই তাদের ঘুম হারাম হয়ে গেল একটি খবরে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাড়ায় পাড়ায়, ইউনিয়নে ইউনিয়নে নতুন কমিটি হচ্ছে। জেল জুলুম সহ্য করা ত্যাগী নেতারাই এখন দলের হাল ধরছেন। নেতাকর্মীরা বলছেন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যখন সাধারণ সামাজিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হয় তখন মানুষের মনে ক্ষোভ দানা বাঁধে, আর সেই ক্ষোভের আগ্নেয়গিরি যেন বিস্ফোরিত হলো চট্টগ্রামে। চট্টগ্রাম সবসময় আওয়ামী লীগের দুর্গ হিসাবে পরিচিত, কিন্তু 14ই মে যা ঘটল তা কেবল দুর্গ রক্ষা নয়, বরং এক প্রকাশ্য বিদ্রোহ। আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজাকে কেন্দ্র করে লাখো মানুষের ঢল নামল। সেখানে কেবল শোক ছিল না, ছিল ক্ষুরোধার স্লোগান। পুলিশের বেস্টনীর ভেতরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ চিৎকার করে বলছিল, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। যখন জনসমুদ্র নামে তখন টিয়ার শেল বা রাবার বুলেট যে কাজ করে না, চট্টগ্রাম তা প্রমাণ করে দিয়েছে। যারা বলেছিল দেশে আওয়ামী লীগ বলে কিছু নেই, তারা এখন কি বলবেন? আওয়ামী লীগ নিষিদ্ধ, শীর্ষ নেতারা বিদেশে কিংবা জেলে, শত শত নেতা ভারতে, লাখ লাখ নেতাকর্মী আত্মগোপনে, খুন হয়েছেন কয়েক শত নেতাকর্মী। তারপরও একজন আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর জানাজায় লাখো মানুষের উপস্থিতি কিসের ইঙ্গিত দেয়? নিষিদ্ধ একটি দলের নেতার জানাজায় এই বিশাল উপস্থিতি আসলে 3টি ইঙ্গিত দেয়। 1. জনসমর্থন অটুট। আওয়ামী লীগের ভোট ব্যাংক বা জনসমর্থন হারিয়ে যায়নি, তারা কেবল সুযোগের অপেক্ষায় আছে। 2. ভয়হীনতা। মব সন্ত্রাস আর পুলিশ অভিযানের ভয় যে কাটতে শুরু করেছে চট্টগ্রামের রাজপথ তার প্রমাণ। 3. আবেগের বহিঃপ্রকাশ। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই স্লোগান প্রমাণ করে যে শেখ হাসিনার জন্য তারা যে কোনো কাজ করতে প্রস্তুত। এখন প্রশ্ন উঠছে, যদি একজন নেতার জানাজায় লাখো মানুষ নামতে পারে, তবে যদি শেখ হাসিনা বাংলাদেশে পা রাখেন সেদিন কি হবে? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় পলিটিক্যাল কামব্যাক। যারা ভেবেছিলেন হাজার হাজার নেতাকর্মী ভারতে পালিয়ে যাওয়ায় বা জেলে থাকায় দলটির অস্তিত্ব মুছে গেছে, তারা হয়তো বাঙালির রাজনৈতিক মনস্তত্ত্ব বুঝতে ভুল করেছেন। আওয়ামী লীগ কোনো ভুইফোর দল নয়, এটি একটি প্রাচীন বৃক্ষ। যে দল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, দেশকে স্বাধীন করেছে, সেই দলকে নিশ্চিহ্ন করা এতটা সহজ নয়। ডক্টর ইউনূস বা বিএনপি সরকার যে মাইনাস ফর্মুলা কার্যকর করতে চেয়েছিল তা আজ বুমেরাং হতে চলেছে। চট্টগ্রাম যা দেখালো তা হয়তো আগামী দিনের এক বিশাল বিস্ফোরণের ট্রেইলার মাত্র। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজ যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন, কাল তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে কাগজে কলমে, কিন্তু মানুষের মনের ভেতর যে জয় বাংলা লালিত হচ্ছে তাকে নিষিদ্ধ করার ক্ষমতা কোনো আইনে নেই। চট্টগ্রামের রাজপথ এক নতুন বার্তা দিয়েছে। এই বার্তাটি হলো আওয়ামী লীগ ফিরছে এবং তা আগের চেয়েও শক্তিশালী হয়ে। এখন দেখার বিষয়, বর্তমান সরকার কি জনগণের এই পালস বুঝতে পারবে, নাকি দমনের পথেই হাঁটবে? মনে রাখবেন,
জনসমুদ্র যখন উত্তাল হয় তখন কোনো বাধাই টেকে না। আপনার কি মনে হয় চট্টগ্রামের এই জনস্রোত কি আওয়ামী লীগের রাজনীতির নতুন অধ্যায়? আর যেদিন শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখবেন সেদিন কি ঢাকায় জনবিস্ফোরণ ঘটতে পারে? জানান আপনার মতামত। প্রিয় দর্শক, ভিডিওটি দেখলেন এবং মনোযোগ সহকারে বিস্তারিত আলোচনা শুনলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দিন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত দুর্দান্ত সব টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবারও নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।